আসসালামু আলাইকুম। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ক্যান্সার রোগ সম্পর্কে। শুরু করার আগেই চট করে আমার এই বিষয়ে কথা বলার যে যোগ্যতা, সামান্য যোগ্যতা, সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ২ টো সার্টিফিকেট। একটি হচ্ছে যে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং আমি সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং তার পাশে ডান দিকে যে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যান্সার মেটাবলিক ডিজিজ নামের এই প্রশিক্ষণ আম আ কোর্সটিও আমি সম্পন্ন করেছি ২০২৪ সালেই মার্চ মাসে। তো এবারে চলুন ক্যান্সার বিষয়ে যে আলোচনা করব সেই আম দিকে যাই। প্রফেসর ডক্টর টমাস সিফ্রিড যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সার নিয়ে বিভিন্ন রকমের গবেষণা করছেন এবং তিনি আমাদের সামনে দাবি করছেন যে ক্যান্সার রোগটি আসলে আমরা এতদিন আমাদেরকে যেরকমভাবে বলা হতো বা আমরা যেরকম মনে করতাম এই রোগটি আসলে সেরকম মোটেও নয়। ক্যান্সার আসলে জিনগত অসুখ নয়। বরং ক্যান্সার হচ্ছে একটি মেটাবলিক অসুখ। তো জিনগত অসুখ নয়, এই ব্যাপারটি আমরা নিশ্চিত হব কি করে? আজকের এই আলোচনায় আমি যে ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওতে তিনি সেই ব্যাপারটি ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তো আমি আ উনার ভিডিওটিকে প্লে করে দিয়ে তার আ বাংলা অনুবাদ পাশাপাশি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। তো আ যদি আশা করি এখান থেকে যে তথ্য আপনারা পাবেন তাতেই আপনারা ক্যান্সার যে আসলে জিনগত বা জেনেটিক অসুখ নয়, এই ব্যাপারটি নিশ্চিত বুঝে যাবেন। তবে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটিও নিজেরা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটিতে আরো অনেক তথ্য তিনি দিয়েছেন যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যদি আপনি ক্যান্সার রোগ সম্পর্কে ভীত হন অথবা ক্যান্সার রোগ আপনার পরিবারের মধ্যে থেকে থাকে। তো চলুন তাহলে শুরু করি। And I started taking a deep look at the, and I listen, in my classes, when I was teaching genetics and things, I would say cancer is a genetic disease. It was তিনি বললেন যে তিনি তার ক্লাসে তিনি একজন যেহেতু প্রফেসর উনি বোস্টন কলেজে শিক্ষকতা করেন। তো তার ছাত্রছাত্রীদেরকে তিনি কিন্তু ক্যান্সার রোগ সম্পর্কে একসময় তিনিও বলতেন যে ক্যান্সার একটি জিনগত অসুখ। just a silent assumption. Everybody knows cancer is a genetic disease because all the experts and Nobel Prize guys are all getting this recognition, the National Cancer Institute. But then তো এটা বলতেন তার কারণ হচ্ছে সবাই তো আমরা সেই বিশ্বাস করি। যত বড় নোবেল প্রাইজ বিজয়ী বিজ্ঞানীগণ এমনকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা এনসিআই আমেরিকার, তারাও এই দাবিই করে। ইনফেক্ট তাদের ওয়েবসাইটে গেলে আজকেও আপনি দেখতে পাবেন তারা দাবি করছেন যে ক্যান্সার একটি জেনেটিক অসুখ, জিনগত অসুখ। I made some fundamental observations looking at all of these nuclear transfer experiments. তারপরে তিনি নিউক্লিয়ার ট্রান্সফার এক্সপেরিমেন্ট নামে কতগুলো গবেষণা হয়েছিল। সেই গবেষণাগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। নিউক্লিয়ার ট্রান্সফার এক্সপেরিমেন্ট এর ধারণাটি হচ্ছে যে একটি কোষের নিউক্লিয়াসকে তুলে নিয়ে অন্য আরেকটি কোষের মধ্যে বসিয়ে দেখা যে কি ফল হয়। তো নিউক্লিয়ার ট্রান্সফার এক্সপেরিমেন্ট কিন্তু বেশ অনেক দিন থেকেই বিজ্ঞানীরা করে এসেছেন। যেমন গতকালকে ডক্টর আম আ ডেনিস নোবেল নামে একজন সায়েন্টিস্ট, অক্সফোর্ডের প্রফেসর এবং সায়েন্টিস্ট। তার একটি আলোচনা শুনছিলাম যেখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে কিভাবে আ ২ রকমের মাছের আম কোষকে একত্রিত করে অর্থাৎ এক মাছের কোষ এবং অন্য মাছের কোষের নিউক্লিয়াস এনে এটার মধ্যে প্রতিস্থাপন করে তারপরে তারা আম ক্রস ব্রিডিং যেটাকে আমরা বলি সেরকম করার চেষ্টা করেছিলেন। দেখার চেষ্টা করা যে একটার সঙ্গে আরেকটাকে মিশিয়ে দিলে ফলাফলটা কি হয়? তো এই রকমের গবেষণা বহুদিন থেকেই হচ্ছে আসলে। তো ডক্টর টমাস সেফ্রিড বললেন যে তিনিও এই গবেষণাগুলোর দিকে দেখতে শুরু করলেন। That were not done to test the somatic mutation theory, but were done to ask whether a cancer nucleus could drive normal development. তো এই যে গবেষণাগুলো সেগুলো আসলে এই সোমাটিক মিউটেশন থিওরি যেটা ক্যান্সারের যে প্রচলিত ধারণা সেটাকে নাম সেটারই নাম হচ্ছে আসলে সোমাটিক মিউটেশন থিওরি। যার ধারণা হচ্ছে যে জিনের মধ্যে কোনো রকম পরিবর্তন হলে বা ত্রুটি হলে সেখান থেকেই ক্যান্সার শুরু হয়। তো সেটাকে আমরা বলি সোমাটিক মিউটেশন থিওরি। তো এই যে নিউক্লিয়ার ট্রান্সফার এক্সপেরিমেন্ট গুলো, এইগুলো এই সোমাটিক মিউটেশন থিওরিকে প্রমাণ বা ভুল প্রমাণ করার জন্যে করা হচ্ছিল না। বরং দেখা হচ্ছিল যে ক্যান্সারের যে ক্যান্সার আক্রান্ত কোষের যে নিউক্লিয়াস, সেটা সুস্থ কোষের মধ্যে বসিয়ে দিলে সেই কোষটা স্বাভাবিকভাবে বড় হয় কিনা, স্বাভাবিকভাবে বাড়ে কিনা। And interestingly enough, it could up until a point when the embryo aborted. এবং এই আ গবেষণাগুলো করা হয়েছিল এমব্রিও বা ভ্রূণ কোষের মধ্যে।
তো দেখা গেল যে ভ্রূণ কোষের মধ্যে এই সুস্থ ভ্রূণের মধ্যে যদি ক্যান্সার আক্রান্ত আম আ এটাকে কি বলে? নিউক্লিয়াস আমরা প্রতিস্থাপন করে দিই, তাহলেও এই কোষটা ক্যান্সারের মতন আচরণ করে না। ধীরে, ধীরে বড় হয়। কিন্তু শেষে গিয়ে আম যে সুস্থ আ পুরো একটি নতুন জীব তৈরি হওয়ার আগেই কোনো একটা পর্যায়ে গিয়ে সেটা নষ্ট হয়ে যায়। আমরা বাংলায় যেটাকে বাংলায় না, ইংরেজিতে যেটাকে বলি মিসক্যারেজ বা আ অ্যাবর্শন, যে এই রকমের একটা ব্যাপার ঘটে। তো আ যেহেতু এই গবেষণাগুলো ব্যাঙের মধ্যে করা হয়েছিল বা এরকম বিভিন্ন প্রাণীর মধ্যে করা হয়েছিল। তো আ এই আম ভ্রূণগুলোকে যেই পরিবেশে বড় হওয়া উচিত সেই পরিবেশে রাখার কিছুদিন পরে দেখা গেল যে এটা স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। কিন্তু এরপরে একটা সময় গিয়ে আম সেটা নষ্ট হয়ে গেল। But no dysregulated cell growth occurred despite the so-called presence of the tumor suppressor genes and oncogenes and all these kinds of things. তো এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে, যেহেতু ক্যান্সারের নিউক্লিয়াসটাকে এনে সুস্থ কোষের মধ্যে বসিয়ে দেয়া হয়েছিল। তার মানে এই নিউক্লিয়াসের ভিতরেই তো থাকে জিন। তো জিনের মধ্যে ক্যান্সার আক্রান্ত কোষের জিনের মধ্যে যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো সহ সেটি এনে সুস্থ কোষের মধ্যে বসিয়ে দেয়া হলো। এবং তার ফলে আসলে দেখা গেল যে ক্যান্সারের এই অ্যাম এ এই নতুন কোষটি, এই সুস্থ কোষটি ক্যান্সারের মতন করে যে বাড়তে শুরু করলো অনিয়ন্ত্রিতভাবে, সেটা হলো না। অথচ আ জিন বা সোমাটিক মিউটেশন থিওরির মতে কিন্তু সেটাই হওয়ার কথা। কারণ ক্যান্সারটা যদি এই জিনের কারণেই হয়ে থাকে, তাহলে আমরা যখন নিউক্লিয়াসটাকে তুলে নিয়ে আরেকটা ভিন্ন নতুন কোষের মধ্যে বসিয়ে দিয়েছি, তখন সেই জিন তো এই নিউক্লিয়াসের মধ্যে ছিল। তার মানে নতুন যে সুস্থ কোষটা তার ভিতরেও এখন এই ত্রুটিযুক্ত জিন রয়েছে। তো তারপরেও দেখা গেল যে ক্যান্সার কোষ সেখান থেকে আম ক্যান্সারের মতন করে বাড়ছে না। ওই কোষটি ক্যান্সারের মতন করে বাড়ছে না। So I said, what the hell is going on here? These studies should have provided direct support because cancer is dysregulated cell growth, cell division out of control. Well, if you তো তখন তার মাথায় প্রশ্ন এলো, তিনি ভাবতে শুরু করলেন যে এটি কেন হলো? কারণ ক্যান্সার যদি হয় ডিসরেগুলেটেড বা অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি, আর সেটা যদি জিনের কারণেই হয়, তাহলে এই কোষগুলোর মধ্যে তো জিন রয়েছে, ত্রুটিযুক্ত জিন রয়েছে। তাহলে সেটা কেন ক্যান্সারের মতন আচরণ করল না? and it was somatic mutation theory says mutations in oncogenes and tumor suppressor genes are responsible for dysregulated cell growth in the nucleus. So when I take a cancer nucleus, when a cancer nucleus is implanted into a normal cytoplasm, why were there no dysregulated growth in those cells? Why could a তিনি ভাবতে শুরু করলেন যে সোমেটিক মিউটেশন থিওরির মতে যেহেতু জিন যে ত্রুটিগুলো, এখানে ২ রকমের জিনের কথা বলা হয়। একটা হচ্ছে যে টিউমার সাপ্রেসর জিন, অর্থাৎ টিউমার হতে শুরু করলে সেটাকে থামিয়ে রাখার জন্য কিছু জিন রয়েছে। সেগুলোকে বলা হয় টিউমার সাপ্রেসর জিন। সেগুলো আ সক্রিয় থাকলে টিউমার বড় হতে পারে না। তো সোমেটিক মিউটেশন থিওরি দাবি করে যে কোষের মধ্যে পরিবর্তনের কারণে এই জিনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। অর্থাৎ টিউমার বড় হওয়ার পথে বাধা তারা দেয় না। আর অন্যদিকে অঙ্কোজেনিক জিন যেটা থাকে, অঙ্কোজিন যেগুলো, সেগুলোর কাজ হচ্ছে টিউমার তৈরি করতে আ উৎসাহিত করা, এবং সেই জিনগুলো সচল বা সক্রিয় থাকার কারণেই এই ক্যান্সার রোগটি হয়। তো যদি তাই হবে, তাহলে এই যে সুস্থ কোষের মধ্যে ক্যান্সারের নিউক্লিয়াস বসিয়ে দিলাম, যার মধ্যে এই জিনগত ত্রুটি রয়েছে, সেটা তো তাহলে এই কোষগুলোর আম এই কোষটির যে বৃদ্ধি, তার উপরে প্রভাব ফেলার কথা। এটাকে ক্যান্সার বানিয়ে ফেলার কথা। কিন্তু সেটা কেন হলো না? a mouse or a frog or something like this form up to a point in development without dysregulated cell growth? This was a shock for anyone who has any understanding of evolutionary biology. আর এই তথ্যটি আসলে যে কেউ যারা evolutionary biology বা বিবর্তনবাদ অ্যা বিবর্তনবাদের যে তত্ত্ব সেটাকে বোঝেন, তাদের সকলের জন্যই এটি একটি সাংঘাতিক অ্যাম অ্যা কি বলব যে অবাক করা তথ্য, সাংঘাতিক গুরুত্বপূর্ণ তথ্য। But Yeah. how is it possible that you could put a nucleus of a tumor cell into a normal cytoplasm and get regulated cell growth according to the somatic mutation theory? প্রশ্ন হচ্ছে, সোমেটিক মিউটেশন থিওরি যদি সত্য হয়, তাহলে একটি সুস্থ কোষের সাইটোপ্লাজমে একটি ক্যান্সার আক্রান্ত নিউক্লিয়াস বসিয়ে দিলে এই কোষটি তারপরে ক্যান্সারের মতন আচরণ করে না কেন? কারণ সোমেটিক মিউটেশন থিওরি সত্য হলে তাই হওয়া উচিত। On the other hand, how is it possible that you could take the nucleus of a normal, non neoplastic, non cancerous cell and put it into the cytoplasm of a tumor cell and get dysregulated cell growth? আবার উল্টো দিকে অন্য যে পরীক্ষাটি করা হলো সেটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত কোষের নিউক্লিয়াসকে সরিয়ে দিয়ে, যার ভিতরে ত্রুটি ছিল, তার স্থানে একটি সুস্থ কোষের নিউক্লিয়াস বসিয়ে দেয়া হলো।
এবং সুস্থ কোষের নিউক্লিয়াস বসিয়ে দিলে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে জিন, তার মানে এই সুস্থ কোষের নিউক্লিয়াসটির মধ্যে কোনো জিনগত ত্রুটি নেই। তো সেটাকে বসিয়ে দেওয়ার পরে দেখা গেল যে এই কোষটি তারপরেও আম করছে, এই ক্যান্সারের মতোই বেড়ে চলেছে। তো প্রশ্ন হচ্ছে সেটি কেন? This is just the absolute opposite of what the somatic mutation theory said. এবং এই তথ্যটি আসলে সোমেটিক মিউটেশন থিওরি যেই দাবি করে ঠিক তার উল্টো। Then, when I started to do a deeper dive, I showed that there are some cancers that have no mutations. Well, how in the hell can you say cancer is a genetic disease when there are some cancer cells that have no? And when I talk to এরপরে তিনি আরো এই বিষয়ে গবেষণা করতে শুরু করলেন এবং আম আম খোঁজ পেলেন যে কিছু ক্যান্সার কোষের আসলে কোনো জিনগত ত্রুটি থাকে না। তো জিনগত ত্রুটিই যদি ক্যান্সারের কারণ হয়, তাহলে এটা কি করে সম্ভব যে ক্যান্সার আক্রান্ত একটি কোষ অথচ তার মধ্যে কোনো জিনগত পরিবর্তন নেই? এটা কি করে সম্ভব হতে পারে? people that, well, I never heard of these. Well, they don't read the scientific literature like I do. And then তো অনেকে বলেন যে, "কই আমি তো এই কথা কখনো শুনিনি।" তো তার ব্যাখ্যা হিসেবে তিনি বললেন যে, "কেউ যদি লেখাপড়া না করে তার দোষ তো তাদের, তাই না?" they said, well, only driver genes are the ones that cause the dysregulated cell growth, not all mutations. তো অনেকে আবার এই যুক্তি দেখান যে আম শুধুমাত্র ড্রাইভার জিন যেগুলো, ক্যান্সারের এই অঙ্কোজিন যেগুলো, এগুলোর মধ্যে আবার ২ রকমের জিন বিজ্ঞানীরা ধারণা করেছেন। একটা হচ্ছে যেটা ক্যান্সার তৈরি করতে ভূমিকা রাখে, যেটাকে বলা হয় ড্রাইভার জিন, হ্যাঁ? অঙ্কোজেনিক ড্রাইভার জিন। এটা কাজ হচ্ছে পরিচালকের মতন। এটা একটা ড্রাইভারের মতন যে এটাই আসলে ক্যান্সারকে শুরু করে। তো কোনো কোষের মধ্যে যদি এই পরিচালক জিন সক্রিয় হয়ে পড়ে তাহলেই সেটা ক্যান্সার হবে। কিন্তু অন্য কতগুলো জিন আছে যেগুলো ক্যান্সার হয়ে গেলে তখন সেটাকে সাহায্য করে। কিন্তু তারা আসলে সরাসরি ক্যান্সার ঘটায় না। তো এই তথ্যের মাধ্যমে তারা বলার যেটা চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে আ ক্যান্সার যে যদি অ্যা এই ড্রাইভার জিন না থাকে তাহলে হতেই পারে যে কোনো জায়গাতে অ্যাম ড্রাইভার জিন না থাকলেও এই কি বলে? ড্রাইভার জি বা পরিচালক জিন না থাকলে সেখান থেকে ক্যান্সার হবে না। ধারণা হচ্ছে পরিচালক জিন না থাকলে ক্যান্সার হবে না। অন্য জিন যে চালু থাকবে কিন্তু পরিচালক জিন থাকলে তখন ক্যান্সার হবে। এরকমভাবে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। Well, now we find all these driver genes in normal tissues that never become cancer. How you explain? তারপরে আবার দেখা গেল যে অনেকগুলো স্বাভাবিক সুস্থ এই কোষের মধ্যে ক্যান্সারের ড্রাইভার জিন উপস্থিত এবং সেটা সক্রিয়। তো ক্যান্সারের ড্রাইভার জিন যদি সক্রিয় থাকে, উপস্থিত থাকে তাহলে সেটা কেন সুস্থ কোষ? এটা আরেকটি প্রশ্ন। That? So, between the nuclear transfer experiments, driver genes in normal tissues, and cancer cells without mutations, this means the entire somatic mutation theory of cancer is flawed at its very foundation. এবং এই যে পর্যবেক্ষণগুলো, এই পর্যবেক্ষণগুলোর উপর ভিত্তি করে প্রফেসর সিফ্রিড সিদ্ধান্তে এলেন যে তাহলে এই সোমেটিক মিউটেশন থিওরিটা সত্য হবার কোনো উপায় নেই। এটা ডেফিনিটলি একেবারে নিশ্চিতভাবেই এই তত্ত্বটি ভুল। যে জিনগত কারণে ক্যান্সার হয়, এই তত্ত্বটি এই প্রমাণগুলো থেকে প্রমাণিত হয় যে এটি সঠিক নয়। So, therefore, cancer cannot be a genetic disease, period. তার মানে ক্যান্সার জিনগত অসুখ নয়, জেনেটিক অসুখ হতেই পারে না। এখানেই কথা শেষ। But when you tell people like that, it's like changing their religion. They can't accept what I just said just by looking at the data. এবং অনেক লোকই আছে যারা ক্যান্সার নিয়ে গবেষণা করছেন, ক্যান্সার অঙ্কোলজি চিকিৎসক হিসেবে, অঙ্কোলজিস্ট হিসেবে কাজ করছেন। তাদের সামনে এই তথ্য উপস্থাপন করলে তারা বিশ্বাস করতে চান না। এমন আচরণ করেন যেন আমরা তাদেরকে তাদের ধর্ম পরিবর্তন করতে বলেছি। এইরকমের একটা আচরণ। অথচ বিজ্ঞানের বা বিজ্ঞানীদের যেটা আচরণ হওয়া উচিত সেটা হচ্ছে বিজ্ঞানের বা উপাত্ত ডেটা আমাদেরকে যেই দিকে নির্দেশ করবে আমরা সেদিকে যাব। কিন্তু অনেকেই দেখা যায় যে আ ওনাদের যে পূর্বের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে এত শক্তভাবে ধরে থাকেন যে তার বিপরীতে উপাত্ত থাকলেও, প্রমাণ থাকলেও তারা সেটাকে মানতে রাজি নন। They say, oh, there must be another explanation. Oh, they always have some superficial explanation for the foundational principle that cancer is not a genetic disease. So then you go back তো তারপরে এদেরকে প্রশ্ন করলে তারা বিভিন্ন রকমের যুক্তি তর্ক উপস্থাপন করার চেষ্টা করেন। অ্যাম কারণ তারা যেকোনো মূল্যে চেষ্টা করেন যে তাদের ওই সোমেটিক মিউটেশন থিওরিটাকে সত্য প্রমাণ করার। and look carefully at what Otto Warburg said. All cancer cells are fermenters. As তো এই অবস্থায় আমরা যেই বিষয়ে বা যার দিকে মনোযোগ দিতে পারি তিনি হচ্ছেন ডক্টর অটো ওয়ারবার্গ, যিনি ১৯২০ এর দশক থেকে ক্যান্সার নিয়ে গবেষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সব ক্যান্সার কোষই আসলে গাজন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, ফার্মেন্টার।
মানে ফার্মেন্টেশন পদ্ধতিতে শক্তি উৎপাদন করে। তো কোষের মধ্যে শক্তি উৎপাদনের ২ টো প্রক্রিয়া রয়েছে। একটি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন অর্থাৎ অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদন এবং এই ঘটনাটি ঘটে কোষের ভিতরের যে মাইটোকন্ড্রিয়া নামে যে অঙ্গাণুটি থাকে তার ভেতরে। অক্সিজেন এবং সঙ্গে তার ভিতরে চিনি বা চর্বি থেকে তৈরি করা কিটোন বা অ্যামিনো অ্যাসিড এইগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেনের সঙ্গে মিশে আ শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু ক্যান্সার আক্রান্ত কোষগুলো এই মাইটোকন্ড্রিয়ার বাইরে মাইটোকন্ড্রিয়াকে বাদ রেখে দেখা যায় শক্তি উৎপাদন করে এবং আম আ কোষের সাইটোপ্লাজমে আম যে গ্লুকোজকে ব্যবহার করে গাজন প্রক্রিয়ায় গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে। As a matter of fact, our big discovery was that cancer cells can not only ferment glucose, producing lactic acid as a waste product, but they can also have amino acid fermentation. They can ferment glutamine. Otto Warburg did not know about this. Almost ডক্টর টমাস সেফ্রিড দাবি করছেন যে তার বড় যে আবিষ্কার, তিনি যেই আবিষ্কারটিকে নিজের আম আবিষ্কারের দাবি নিজে করছেন সেটি হচ্ছে যে অটো ওয়ারবার্গ, ডক্টর অটো ওয়ারবার্গ তিনি জানতেন না যে ক্যান্সার কোষ আসলে গ্লুকোজ যেমন ভাঙিয়ে শক্তি তৈরি করে ল্যাকটিক অ্যাসিড সঙ্গে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এটা অটো ওয়ারবার্গ জানতেন। কিন্তু তার জানা ছিল না যে ক্যান্সার কোষ আসলে গ্লুটামিন নামে একটি অ্যামিনো অ্যাসিডকেও এই গাজন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন করতে পারে এবং এই ঘটনাটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু অক্সিজেন ব্যবহার না করে এই ঘটনাটি ঘটে এবং এর ফলে অ্যা সাকসেনিক অ্যাসিড নামে আরেকটি অ্যাসিড উৎপাদন হয়। তো the entire cancer metabolism field does not know about this. But we have now published papers clearly showing that mitochondrial substrate level phosphorylation in the mitochondria itself is a fermentation mechanism that can produce energy in the absence of glucose and in the absence of oxygen. So the mitochondria তো তিনি বললেন যে উনার অনকোলজি ফিল্ডে যারা কাজ করছেন, এই যে ক্যান্সার জগতে যারা কাজ করছেন তাদের অনেকেই এই তথ্য জানেনও না। যে ক্যান্সার এই গ্লুকোজের বাইরেও অ্যামিনো অ্যাসিডকে খেয়ে ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে। তো তিনি ব্যাখ্যা করে বললেন যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেন ব্যবহার ছাড়াই আম এই ক্যান্সার আক্রান্ত কোষগুলো এই অ্যামিনো অ্যাসিড গ্লুটামিন তাকে ভাঙিয়ে গাজন প্রক্রিয়া ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে। can produce energy through two predominant mechanisms. One is oxidative phosphorylation, which is normal respiration, and the second is substrate level phosphorylation at the succinyl CoA ligase reaction in the TCA cycle, Yeah. dumping succinic acid out of the cell. And we all know it's reported that lactic acid and succinic acid are two major acidification waste products of cancer cells. এবং তিনি বললেন যে আ ক্যান্সার মানে এই পুরো প্রক্রিয়াটাকে খানিকটা তিনি ব্যাখ্যা করছিলেন। তো তার শেষে সামারি যদি আমি আপনাদের করে দেখাই, সারমর্ম হিসেবে বলি তাহলে বলতে হবে যে এই ব্যাপারটি সবাই জানে, সমস্ত ক্যান্সার গবেষকরাই জানেন যে ক্যান্সার আক্রান্ত কোষ আম তার থেকে প্রচুর পরিমাণে আম ল্যাকটিক অ্যাসিড এবং সাকসেনিক অ্যাসিড এই দুটোকে নিঃসরণ করে। এই দুটোকে সে উৎপাদন করে তার কোষের থেকে বার করে দেয়। তো এই দুটোকে উৎপাদন করার প্রক্রিয়া খুঁজলে আমরা দেখতে পাই যে একটি হচ্ছে সাইটোপ্লাজমে চিনি বা গ্লুকোজকে ভাঙিয়ে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড আর ওইদিকে সাকসেনিক অ্যাসিড তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে অ্যামিনো অ্যাসিড গ্লুটামিনকে গাজন প্রক্রিয়া ভাঙিয়ে শক্তি উৎপাদনের ফল হিসেবে। This makes perfect sense when we see people with heart attacks. Their bloodstream fills up with lactic acid and succinic acid. These are the waste products of substrate level phosphorylation in the cytoplasm using glucose as the fuel, and mitochondrial substrate level phosphorylation in the mitochondria using glutamine. It's glutamine driven glutaminyl. তো আম তিনি আরেকটি উদাহরণ দিলেন যে যাদের হার্ট অ্যাটাক হয়, তাদের রক্তের মধ্যেও দেখা যায় যে প্রচুর পরিমাণে এই সাকসেনিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়। তার কারণ কি? কারণ হচ্ছে যখন হার্ট অ্যাটাক করে ঠিক মতন রক্ত সারা দেহে পরিচালনা করতে পারে না। আমাদের কোষগুলো তখন অক্সিজেনের অভাবে ভোগে। আর অক্সিজেনের অভাবে সঙ্গে কোষগুলো এই ক্যান্সার আক্রান্ত কোষের মতোই চট করেই এই শক্তি উৎপাদনের জন্য ২য় এই পথকে চালু করে দিতে শুরু করে। আ অল্প কিছু সময়ের জন্য সেটা করে এবং এর আরেকটি উদাহরণ হচ্ছে আমরা যখন দৌড়াই, ব্যায়াম করার বা কোনো কারণে দৌড় দেই, কিছুক্ষণ দৌড়ানোর পরে আমাদের আ পায়ের পেশিগুলোর মধ্যে জ্বালা করার যে অনুভূতি হয়, তার ব্যাখ্যা হিসেবেও আমি অন্য এক্সপার্টদেরকে এবং ডক্টর টমাস সেফ্রিডকেও আগে বলতে শুনেছি যে, সেটাও একই কারণে হয় যে, আমাদের ওই পেশিগুলোর শক্তি উৎপাদন এত বেশি প্রয়োজন হয়, এত বেশি দরকার হয় যে, যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করে আমরা সারতে পারি না। আমাদের দেহ যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে সারতে পারে না। তো সেজন্যে তখন ওই কোষগুলো, ওই পায়ের যে পেশি কোষগুলো, সেইগুলো তখন এই ২য় যে প্রক্রিয়া,
এই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন যেটাকে বলা হয়, গাজন প্রক্রিয়া সহজ কথায় বা ফার্মেন্টেশন ইংরেজিতে। এই প্রক্রিয়ায় শক্তি উৎপাদন শুরু করে দেয় এবং তার ফলে এই কোষগুলোর মধ্যে প্রচুর ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয়। যেটা কিনা এই অ্যাম আ পায়ের পেশির মধ্যে ওই যে জ্বালা ধরার অনুভূতিটা তৈরি করে। Analysis in the TCA cycle, dumping out succinic acid into the outside the cell into the bloodstream. We see this in cancer patients. We see this in the cancer field. The problem is it's shocking. Almost no one, not no one, but I would say minuscule people can even understand what I just said. তো তিনি বললেন যে, এই ঘটনাটি যেহেতু আমরা ইসেও দেখেছি এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও আমরা দেখি তাদের রক্তে এই সাকসেনিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড বেশি থাকে। এবং তার কারণ হিসেবে তিনি এই যে ফার্মেন্টেশন এর যে আম পথ, সেই পথটিকে দায়ী করছেন। তো এই তথ্য তিনি কোনো ক্যান্সার বিশেষজ্ঞের সামনে উপস্থাপন করলেও দেখা যায় অতি অল্প সংখ্যক লোকেই, অতি অল্প সংখ্যক বিশেষজ্ঞই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং অতি অল্প সংখ্যক লোকে এই বিষয়টিকে বুঝতে পারেন। Even though the evidence is there, they have no clue about mitochondrial substrate level phosphorylation. Yet, it's in all the biochemical textbooks. Every Yeah, biochemistry yeah. textbook says you can get a small amount of ATP at the succinyl CoA. Well, in cancer cells, that's ripping. That's a তো তিনি বললেন যে যদিও এই তথ্যগুলো আসলে এক যে মা এ টেক্সট বই, ডাক্তারদেরকে যেই টেক্সট বইগুলো অনুসরণ করে শিক্ষা দেওয়া হয়, সেই টেক্সট বইগুলোর মধ্যেও এই পদ্ধতিগুলোর কথা উল্লেখ করা আছে। এই যে মাইটোকন্ড্রিয়াল সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন বা গ্লুটামিন থেকে গ্লুটামিনের ফার্মেন্টেশন এর মাধ্যমে যে ATP তৈরি করার পদ্ধতি, এটা অলরেডি বইয়েতে আছে। কিন্তু অনেকেই এই বিষয়টিকে মনোযোগ দিয়ে পড়েননি অথবা ক্যান্সারের সঙ্গে এটার যে যোগসূত্র সেটাকে তাদের মাথায়, তাদের মনের মধ্যে সেটাকে স্থাপন করতে পারেননি। a very high source of ATP in a cancer cell, just as the glycolysis mechanism in a cancer cell. However, আর ক্যান্সার কোষগুলোর ক্ষেত্রে এই আম এই ATP উৎপাদন করার যে এই ফার্মেন্টেশন প্রক্রিয়া, এটা খুব বেশি পরিমাণে চলে। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে আ গ্লুকোজকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভাঙিয়ে ATP তৈরি করলে এই প্রক্রিয়ায় প্রচুর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং মাত্র ২ অণু ATP তৈরি হয়। অন্যদিকে এটা যদি মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সফস বা অক্সিডেটিভ ফসফোরিলেশন পদ্ধতিতে ব্যবহার হতো, তাহলে প্রায় ৩৬ অণু এটিপি পাওয়া যেত। তো সেই হিসাবে এই ঘটনাটা তো আসলে খানিকটা আম কি বলে যে ওয়েস্টফুল বা উম অনেক আম গ্লুকোজকে এই প্রক্রিয়ায় নষ্ট হয়। সেটা সত্য কথা। কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অনেক দ্রুত। অক্সফস বা অক্সিডেটিভ ফসফোরিলেশন এ যে পরিমাণ সময় নেয় এই আম আ সাইটোপ্লাজমের মধ্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি করাটাতে সময় তার থেকে অনেক গুণ কম সময় লাগে। সুতরাং এই সাইটোপ্লাজমের মধ্যে এই ঘটনাটাকে অনেক দ্রুত ঘটিয়ে কোষের প্রয়োজন মতন ATP তৈরি করে নেয়া যায়। ঠিক মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ কি যেন? সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এও সেই ঘটনাটি ঘটে। তো ক্যান্সার আসলে এই ২ টি প্রক্রিয়া ব্যবহার করে প্রচুর পরিমাণ ATP তৈরি করে এবং সঙ্গে ল্যাকটিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড তৈরি করে। new information shows that pyruvate kinase M2 isoform, which is present in the majority of cancers, produces lactic acid with minimal ATP. So we don't even know how much energy is coming, how much ATP is being produced through glycolysis in the tumor cell, through fermentation. But we do know that you're getting plenty of ATP. We've done all the experiments at a mitochondrial substrate level phosphorylation. Even in the presence of oxygen, they're producing succinic acid. তো তিনি বললেন যে আসলে গ্লাইকোলিসিস বা ওই যে মাফ করবেন, গ্লুকোজ ভাঙিয়ে শক্তি উৎপাদনের এখান থেকে একসময় ভাবা হতো যে এখান থেকেই পুরো শক্তিটা এই কোষটা পেয়ে থাকে। কিন্তু তিনি বলছেন যে এখান থেকে ঠিক কতটা যে পাওয়া যায় সে ব্যাপারটা এখন বিজ্ঞানীরা নিশ্চিত নন। আর সঙ্গে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে আম তৈরি করার ATP তৈরি করার যে ২য় পথটি যেখানে গ্লুটামিনকে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে, এই প্রক্রিয়া থেকেও প্রচুর পরিমাণে ATP তৈরি করা হয় এবং আম যার কারণে তিনি বলছেন ক্যান্সার কোষ আসলে এই দুটো প্রক্রিয়াকেই খুব আ কি বলে যে আম হাই স্পিডে অত্যন্ত দ্রুত গতিতে এই দুটো প্রক্রিয়াকেই ব্যবহার করে এবং তার ATP চাহিদা মেটায়। Consequently, there's a huge misunderstanding in the cancer field. They're thinking oxidative phosphorylation, is normal in cancer cells. They take in oxygen and they produce ATP, but that ATP is not produced from oxidative phosphorylation. It's produced from substrate level phosphorylation. তো অনেক ক্যান্সার বিশেষজ্ঞ এই জায়গাটিতে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ হচ্ছে তারা দেখতে পান যে ক্যান্সার আক্রান্ত কোষও অক্সিজেনকে শুষে নেয়। এবং সেই কোষে ATP উৎপাদন হয়। তো তার থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা ধরে নিয়েছিলেন যে তাহলে অক্সিজেন যেহেতু কোষটা শুষে নিচ্ছে, তাহলে নিশ্চয়ই অক্সিজেন ব্যবহার করেই এই ATP উৎপাদন করা হচ্ছে। কিন্তু ডক্টর সিফ্রিড বললেন যে ঘটনাটি সেভাবে ঘটে না। কোষগুলো অক্সিজেনকে শুষে নেয়, কিন্তু এই অক্সিজেনকে সে ভিন্ন কাজে ব্যবহার করে। ATP উৎপাদনের কাজে এই অক্সিজেনটাকে ব্যবহার করা হয় না।
This is a big breakthrough in the cancer field. Where does the oxygen go? The oxygen is used for producing reactive oxygen species, ROS. They are the origin of the mutations that you see in the nucleus. এবং এই যে অক্সিজেন, এই অক্সিজেনগুলোকে ব্যবহার করে এই ক্যান্সার কোষগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস নামে একটা জিনিস তৈরি করে যেটা আসলে কোষের জন্য ভালো না। এটা একই সঙ্গে কার্সিনোজেনিক অর্থাৎ এটা যদি দেহের কোনো কোষের মধ্যে বেশি তৈরি হতে থাকে সেই কোষটা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি এটার বেড়ে যায় এবং সঙ্গে এটা হচ্ছে মিউটোজেনিক। তার মানে এই আ আর যদি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কোনো কোষের মধ্যে বেড়ে যায় তাহলে এই অক্সিজেন গিয়ে কোষের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে বা জিন, সেই জিনের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। তো সেটাকে বলা হচ্ছে মিউটোজেনিক। তার মানে জিনকে মিউটেট করিয়ে দিতে পারে, পরিবর্তন করিয়ে দিতে পারে। So the ROS are carcinogenic and mutagenic. Now, when the cell starts to become fermentative, suffocating, they turn on oncogenes. Oncogenes are facilitators of bringing in large amounts of glucose and glutamine to allow this tumor cell to grow and produce energy through fermentation mechanisms. তো তিনি বললেন যে যদি কোনো কোষ এইরকম একটা অবস্থায় পড়ে যে সে তার এই অক্সিডেটিভ ফসফোরিলেশন পদ্ধতির মাধ্যমে যথেষ্ট পরিমাণ শক্তি উৎপাদন করতে পারছে না, তখন এই কোষটা করে কি, এই কোষের এরকম একটা চাপের মধ্যে পড়লে কোষটি তার অঙ্কোজিন যেটা সেগুলোকে সক্রিয় করে দেয়। আর সেটা সক্রিয় হয়ে গেলে সঙ্গে, সঙ্গে এই পুরো কোষটা বেশি করে গ্লুকোজ শুষে নিয়ে তার ভিতরে ওই গ্লাইকোলিসিস বা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এর মাধ্যমে যে গ্লাইকোলিসিস সেটা করার গতি বাড়িয়ে দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে। When you put the cancer nucleus back into a normal cytoplasm, the oncogenes turn off, as would be expected, because এবং পরীক্ষায় দেখা গিয়েছে যে অঙ্কোজিন সমৃদ্ধ যে ক্যান্সার কোষের নিউক্লিয়াস, সেটাকে তুলে যদি সুস্থ কোষের ভেতরে বসিয়ে দেয়া হয়, তাহলে দেখা যায় এই নিউক্লিয়াসের অঙ্কোজিন আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার মানে এই অঙ্কোজিনটা সক্রিয় কি নিষ্ক্রিয় এটা নির্ভর করে এটার যে নিউক্লিয়াসের বাইরে যে পরিবেশটা, সেই পরিবেশের উপরে, সাইটোপ্লাজমের উপরে এটা নির্ভর করে। the cell is now respiring. All of this now makes perfect sense. It's supported by massive amounts of data. The problem is the cancer field either refuses to know this or is incapable of understanding the biochemistry of what I've just said. I'm working তিনি বললেন যে এই কথাগুলো এখন আসলে অনেকগুলো গবেষণা দিয়ে অ্যাম আ কি বলে যে গবেষণার উপর ভিত্তি করে এই কথাগুলো উনি এখন বলছেন এবং এই গবেষণাগুলো থেকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে উনার এই দাবিগুলো ফেলে দেবার মতন দাবি নয়। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তো কিন্তু ক্যান্সার ফিল্ডে যারা কাজ করেন তাদের অনেকেই এই দাবিগুলোকে যেন ঠিক বুঝতেও পারেন না। working with Dr. Shanopoulos, Christos Shanopoulos from Semmelweis University on this project, and he is the world's leader on mitochondrial substrate level phosphorylation. He has studied this for decades, and he's publishing, the two of us are publishing papers documenting that these cancer cells, now they do have some oxidative phosphorylation capability, there's no question about it. Yeah. The problem is it's insufficient to drive dysregulated growth in the absence of fermentation. তো তিনি ডক্টর শিয়ানোপোলিস নামে একজনের কথা বললেন, যিনি সেমলভাইস ইউনিভার্সিটিতে কাজ করেন এবং উনি এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন এই বিষয়টি সম্পর্কে বহু বছর থেকে গবেষণা করছেন এবং তিনি এই বিষয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানীদের মধ্যে একজন। তো ডক্টর টমাস সেফ্রিড উনার সঙ্গে একত্রে মিলে এই বিষয়গুলোতে নতুন গবেষণাপত্র প্রকাশ করছেন এবং তিনি দাবি করলেন যে এই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনের মাধ্যমেই ক্যান্সার কোষ আসলে তার শক্তি উৎপাদন করে। আর আম তবে আমাদের যে মাইটোকন্ড্রিয়ার ফক্স যে প্রক্রিয়াটি বা অক্সিডেটিভ ফসফোরিলেশনের যে প্রক্রিয়াটি, সেটা যে ক্যান্সার কোষের মধ্যে একেবারে বন্ধ হয়ে যায় তা না। সেটা কিছু চালু থাকে। কিন্তু কোষের যতটা এটিপি প্রয়োজন, অতটা সরবরাহ সে দিতে পারে না। আর সেজন্যই তখন কোষ করে কি, আম এই অন্য পথে এটিপি তৈরি করে নিজের বাঁচার চেষ্টা করে। So you have to realize we have not yet found any tumor cell that can survive in the absence of glucose and glutamine. They can't burn fatty acids. As a matter of fact, our new recent paper just came out showing that the cancer cells store fatty acids as lipid droplets in the cytoplasm. তো তিনি বললেন যে তাঁর গবেষণায় তিনি নিশ্চিত যে আম ক্যান্সার কোষ গ্লুকোজ এবং গ্লুটামিন ছাড়া আর কোনো কিছুকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না। অনেকে দাবি করে যে ক্যান্সার কোষ আসলে চর্বিকেও ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে। তিনি তার ব্যাখ্যায় বললেন যে এটা সম্ভব নয় কারণ তিনি তার গবেষণায় দেখেছেন ক্যান্সার কোষের ভেতরে এই যে চর্বির কণাগুলো কোষের ভেতরে কণা আকারে জমে যায়। আর যদি
ক্যান্সার কোষের এই চর্বিকে ভাঙানোর ক্ষমতা থাকতো, উপায় থাকতো, তাহলে সেই চর্বিগুলো কোষের ভেতরে জমে থাকতো না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি চর্বিকে সে ভাঙাতে না পারে তাহলে চর্বিটা ভেতরে গেল কি করে বা কেন? cytoplasm because they can't use the lipids. So this is a আ protective mechanism to prevent the tumor cell from dying. So if you look at all major human cancers, they're loaded with lipid droplets in the cytoplasm. That's a biomarker for oxphos insufficiency because এবং যেকোনো ক্যান্সার যদি কোষকে আমরা পর্যালোচনা করি বা মাইক্রোস্কোপের তলায় দেখি, তাহলে তার ভেতরে দেখা যায় প্রচুর পরিমাণে এই চর্বির কণা এই কোষগুলোর ভিতরে জমে থাকে। যেটা নিশ্চিতভাবে নির্দেশ করে যে এই কোষটি আসলে অক্সিডেটিভ ফসফোরিলেশন করতে সক্ষম নয়। কারণ অক্সিডেটিভ ফসফোরিলেশন করতে পারলে সে এই চর্বি কণাগুলোকে পুড়িয়ে শক্তি উৎপাদন করতে পারত। কিন্তু সেটা পারে না বিধায় এই চর্বি কণাগুলো সেখানে জমে থাকে। if oxidative phosphorylation were sufficient, you wouldn't be storing lipids and droplets in the cytoplasm. So we're putting all the findings together, and we're coming out with some big summary papers and hard data papers. And I don't know how long it's going to take the cancer field to come to realize this, but when you realize the nature of the problem, then you can devise logical strategies for managing cancer. তো আম তিনি বললেন যে এই বিষয়গুলো নিয়ে তিনি আরো নতুন গবেষণাপত্র প্রকাশ করছেন যাতে করে লোকজন এই বিষয়ে অবগত হতে পারেন। আম এবং ক্যান্সার ফিল্ডে যারা কাজ করছেন তাদের প্রতি আবেদন যেটা সেটা হচ্ছে যে তারা যেন এই তথ্যগুলোকে, এই গবেষণাপত্রগুলোকে পড়ে বোঝার চেষ্টা করেন এবং সেই আলোকে রোগীদের চিকিৎসা করার চেষ্টা করেন। তো আ এই তথ্যমতে এই যে নতুন যে তথ্য, এই তথ্যমতে ক্যান্সার কোষ যেহেতু গ্লুটামিন এবং গ্লুকোজ এই দুটো জ্বালানির উপরে নির্ভরশীল, সুতরাং আমরা খুব সহজেই যেটা করতে পারি, খাদ্য অভ্যাসের মাধ্যমে এদেরকে অ্যাটাক করতে পারি। খাবার থেকে আমরা যদি শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিই, তাহলে এই গ্লুকোজের সরবরাহ সাংঘাতিকভাবে কমে যাবে। তো গ্লুকোজের সরবরাহ কমে গেলে তখন ক্যান্সার আক্রান্ত কোষগুলো যথেষ্ট পরিমাণে খাবার পাবে না। আগে যতটা পেত ততটা পাবে না। ফলে তারা দুর্বল হয়ে যাবে। গ্লুটামিনটাকে নিয়ন্ত্রণ করাটা আরো কঠিন। কারণ গ্লুটামিন আমাদের দেহ নিজেই তৈরি করতে পারে প্রয়োজনে এবং গ্লুটামিনটা আমাদের দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখে। তো সেজন্যে এটাকে চট করে বন্ধ করে দেওয়ার পথ নেই। একটা ঔষধ রয়েছে ডন নাম। আ আ তো সেই ঔষধটা খেলে এটাকে নিষ্ক্রিয় করা যায় কিন্তু অতি অ্যাম সাবধানে সেটা করতে হবে। কারণ আমি যদি বেশি এটাকে বন্ধ করে দিই তাহলে আমার দেহের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও চলবে না। তো কিন্তু অন্য যে ভিন্ন যে উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় খানিকটা এটার পরিমাণ কমিয়ে আনা যায়, সেটি হচ্ছে যদি কেউ দীর্ঘদিন উপোস করে। ডক্টর সেফরিড অন্য একটি আলোচনায় বলেছিলেন যে যদি কেউ ১৫ দিন না খেয়ে থাকে, পানি ছাড়া আর কিছু না খায়, পানি এবং লবণ ছাড়া মানে যেটাকে বলে ওয়াটার ফাস্টিং। আ তো পানি উপোস। যদি কেউ ১৫ দিন এইরকম পানি উপোস করে তাহলে তাদের দেহে গ্লুকোজ তো থাকবেই না। মানে থাকবেই না মানে হচ্ছে বাইরে থেকে যে আসা অতিরিক্ত গ্লুকোজ সেটা থাকবে না। দেহে মিনিমাম যে গ্লুকোজ থাকা দরকার সেটা থাকবে। কারণ সেটা আমাদের লিভার তৈরি করে দেয়। তো আ সেটা হবে এবং সঙ্গে গ্লুটামিনের মাত্রাও একেবারে সর্বনিম্নে নেমে আসবে। ব্যায়াম করলেও গ্লুটামিনের মাত্রা নেমে আসে। তো সেজন্যে ক্যান্সার রোগীদেরকে কিন্তু ব্যায়াম করতে ডক্টর সেফরিড উৎসাহ দিয়ে থাকেন। তো যাই হোক আশা করছি আপনারা এই আলোচনা থেকে আমার এই থতমত করে বলা আলোচনা থেকে বুঝে থাকবেন যে ক্যান্সার আসলে আ মাইটোক এ এটি জিনগত অসুখ নয়, বরং এটি একটি মাইটোকন্ড্রিয়ার বিভ্রাটজনিত বা শক্তি উৎপাদন প্রক্রিয়ার বিপাকজনিত ত্রুটিজনিত অসুখ, যেটাকে বিপাক ত্রুটিজনিত অসুখ আমরা বলতে পারি বা ইংরেজিতে বলা হবে মেটাবলিক ডিসঅর্ডার। তো যদি কেউ ক্যান্সার রোগী হয়ে থাকেন এবং ক্যান্সার হয়েছে বলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে থাকেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে ক্যান্সার অত্যন্ত খারাপ রোগ। কিন্তু ক্যান্সার ওই আগে যেরকম ভাবা হতো ক্যান্সার হলে আর কোনো গতি নেই, ব্যাপারটা কিন্তু তা নয় এবং চিকিৎসার ভার ওই চিকিৎসকের উপরে যতটা তার থেকে অনেক বেশি হচ্ছে আপনার উপরে। আপনি যদি আপনার খাদ্য অভ্যাস পরিবর্তন করে ফেলেন, প্রথমত দুশ্চিন্তা করবেন না কারণ ক্যান্সার আসলে আগে যতটা ভয়ংকর মনে করা হচ্ছিল, এখন এই নতুন তত্ত্বের অধীনে এটাকে আর ভয়ংকর রোগ মনেই করা হচ্ছে না। কারণ সামান্য খাদ্যাভ্যাস পরিবর্তনের উপরেই ক্যান্সার ভীষণভাবে নির্ভরশীল। সুতরাং আমরা যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলতে পারি, উপোস করি, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব। এই বিষয়ে আমার ওয়েবসাইট easyhealtheducation.com এ আমি আরো বিস্তারিত লিখে রেখেছি। তো আপনারা চাইলে সেই পাতাটি দেখে নিতে পারেন। আম আ এবং সেখান থেকে আমি ছবি-টবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কি আপনাদের খাওয়া উচিত এবং কি থেকে বা কোন জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকা উচিত। সেটা অনুসরণ করলে অনেকেই আপনারা দেহটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন, যেখানে যদি প্রচলিত চিকিৎসা ব্যবহার করেন, কিমোথেরাপি বা রেডিওথেরাপি ব্যবহার করেন, তাহলে অনেক বেশি উপকার পাবেন এবং ক্ষতি হবে অনেক কম। আর অনেকের ক্ষেত্রে শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার করেই ক্যান্সার থেকে মানুষ মুক্তি পেয়েছে এমন প্রমাণ রয়েছে।
সুতরাং কারো ক্ষেত্রে সেটাও হবে। চিন্তা করে দেখুন যে এটা তাহলে আর ওই লক্ষ টাকা দিয়ে কেনা কিমোথেরাপির মতন ব্যাপার নয়। এটা হচ্ছে একেবারেই সস্তা চিকিৎসা। আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে এবং আম উপোস করতে হবে এবং তাতেই অনেকের ক্ষেত্রে ক্যান্সার থাকবে না বা ক্যান্সারটাকে তখন আপনি ম্যানেজ করে রাখতে পারবেন। একদম সেরে যাবে এই দাবি আমরা করতে পারি না। কিন্তু আ যদি আপনার দেহে ক্যান্সার থাকে কিন্তু তারপরে আপনি ৯০ বছর বা ১০০ বছর সময় বেঁচে থাকেন, তাহলে তো আর ক্যান্সার নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই, তাই না? তো যাই হোক এই ছিল আজকের আলোচনা। আমি আজকে এইখানেই শেষ করব। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা করছি। আর আ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির তলায় কমেন্ট করবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও আমাকে প্রশ্ন করে কমেন্ট করে জানাতে পারেন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলেও তাদের যদি কেউ ক্যান্সার আক্রান্ত থাকেন, তাদের উপকার হবে। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ এবং সুন্দর রাখুন। সেই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।